নতুন একটি চিকিৎসা পদ্ধতি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব, যার নাম হলো রিফ্লেক্সোলজি। প্রথমে জানতে হবে রিফ্লেক্সোলজি কি। আমাদের শরীরের হাতের তালু এবং পায়ের তালুতে নির্দিষ্ট কিছু বিন্দুতে যথাযথ নিয়মে চাপ দিয়ে যে চিকিৎসা করা হয় তার নামই হচ্ছে রিফ্লেক্সোলজি। ইংরেজি রিফ্লেক্স শব্দের অর্থ হচ্ছে প্রতিফলিত হওয়া অথবা প্রতিবিম্ব সৃষ্টি করা। রিফ্লেক্স আমাদের শরীরেই বর্তমান আছে, যা কিনা উদ্দীপনা কিংবা স্টিমুলেশন করলে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। আর এটি আমাদের নার্ভাস সিস্টেমের যে পথ দিয়ে কাজ করে সেই পথ কিংবা পাথের নাম হচ্ছে রিফ্লেক্স আর্চ। রিফ্লেক্স আর্চ ইজ দ্য পার্টস অফ দ্য নার্ভাস সিস্টেম দ্যাট কজ আ কুইক রেসপন্স টু স্টিমুলাস। অর্থাৎ আপনি যদি শরীরের কোনো স্থানে স্টিমুলেশন করেন, রিফ্লেক্স আর্চের মধ্য দিয়ে এক ধরনের সিগন্যাল আমাদের ব্রেইনে পৌঁছে যাবে এবং ব্রেন থেকে এক ধরনের রিপেয়ার সিগন্যাল আসবে আমাদের এফেক্টেড অর্গান কিংবা গ্ল্যান্ডে। আর তখনই আমাদের এই অর্গানের অসুস্থতা কিংবা জমে থাকা টক্সিন এগুলো দূর হয়ে গিয়ে ওই অর্গান থেকে আমরা সম্পূর্ণভাবে সুস্থ করে তুলতে পারি। রিফ্লেক্সোলজি হচ্ছে হাতে এবং পায়ে শরীরের প্রতিবিম্ব বা আয়নার মতো। যেমন যদি মনে করি যে আমাদের শরীরটা একটা ঘর কিংবা একটা বাড়ির মতো, একটা ঘরে যেমন ইলেকট্রিক ওয়্যারিং থাকে, ঠিক তেমনিভাবে আমাদের শরীরেও আছে। যেমন আপনি ধরেন আপনার ঘরে ইলেকট্রিক অনেকগুলো ডিভাইস আছে যেগুলো আমরা রেগুলার ব্যবহার করছি, যেমন ফ্রিজ, ফ্যান, লাইট। তো যখনই আমরা ফ্যান কিংবা লাইট আমাদের দরকার হয় তখন আমরা সুইচ অন করি। সুইচ অন করার সঙ্গে সঙ্গেই আপনার লাইট জ্বলছে কিংবা ফ্যান চলছে। ঠিক তেমনিভাবে আমরা যখন আমাদের হাতের তালু কিংবা পায়ের তালুতে পয়েন্টগুলোতে প্রেস করি বা স্টিমুলেশন করি বা স্টিমুলেট করি, তখনই আমাদের নার্ভের ভেতর থেকে রিফ্লেক্স আর্চ হয়ে একটা সিগন্যাল আমাদের ব্রেনে পৌঁছে যায়। আর এভাবে করেই ব্রেন থেকে আবার কমান্ড আসে এই অর্গান কিংবা গ্ল্যান্ডটাকে সুস্থ করতে হবে এবং এই সিএনএস কিংবা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে এক ধরনের রিপেয়ার সিগন্যাল আসে, যা কিনা আমাদের এফেক্টেড অর্গানকে এক ধরনের রেসপন্স করতে সাহায্য করে। ভিউয়ার্স, এবার আমরা জানবো রিফ্লেক্সোলজি আমাদের শরীরে কিভাবে কাজ করে। আমি তো বললাম যে রিফ্লেক্সোলজি আমাদের হাতের তালু পায়ের তালুর কিছু পয়েন্ট এবং এখানে প্রেস করলে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হবে, ব্রেনে যাবে এবং ব্রেন থেকে কমান্ড আসবে, সেভাবে আমাদের অসুস্থ অর্গানগুলো সুস্থ হয়ে যাবে। চলুন এখন জানবো যে এই কাজগুলো আসলে কিসের ভিত্তিতে হয়, এর তত্ত্বটা কি, থিওরিটা কি। মোট 7 রকমের থিওরি রয়েছে। ফার্স্ট ওয়ান, সার্কুলেটরি থিওরি। সার্কুলেশনের মাধ্যমে আমাদের শরীরে এক ধরনের বায়ো ইলেকট্রিসিটি তৈরি হয় এবং বায়ো ইলেকট্রিসিটি তৈরির পাশাপাশি আমাদের শরীরে রক্ত চলাচলটা বেড়ে যায়। ফলে শরীরে পর্যাপ্ত অক্সিজেন প্রবাহ বাড়ে, বায়ো ইলেকট্রিসিটি প্রবাহ বাড়ে এবং রক্ত চলাচল বাড়ে। ফলে আমাদের শরীরের কোনো অর্গানের ব্লকেজ কিংবা অতিরিক্ত কোলেস্টেরলের কারণে যদি রক্তের ঘনত্বের মাত্রা বেড়ে যায়, এই ধরনের সমস্যার ক্ষেত্রে সার্কুলেটরি থিওরিটা খুব ভালো কাজ করে। এরপরেই আসছে নার্ভাল থিওরি। এক্ষেত্রেও তত্ত্বটা অনেকটা একই রকম। যখন কোনো পয়েন্টে প্রেসার দেওয়া হয় কিংবা চাপ দেওয়া হয়, এই পয়েন্টের নার্ভ ধরে এক ধরনের সিগন্যাল আমাদের ব্রেনে পৌঁছে যায় এবং ব্রেন থেকে এক ধরনের সিগন্যাল আমাদের এফেক্টেড অর্গানে পৌঁছে যাচ্ছে। আর এভাবে করেই সঙ্গে সঙ্গে এই অর্গানটি একটি রেসপন্স তৈরি করে যে হ্যাঁ, আমি অসুস্থ বা আমাকে রিপেয়ার করা দরকার। এভাবে করেই আমাদের অসুস্থ অর্গানটা সুস্থ হয়ে যায়। এরপরেই আসছে গেট কন্ট্রোল থিওরি। এটি অনেকটা পেন কিলারের মতো কাজ করে। অর্থাৎ আমাদের শরীরের ব্যথা উপলব্ধি করার নার্ভাস সিস্টেমগুলো আছে, এটি একটি পার্ট। আমরা যদি চাপ দেওয়ার মাধ্যমে বা রিফ্লেক্সোলজি করার মাধ্যমে এই পয়েন্টটাকে কিছুটা স্টিমুলেট করে দিতে পারি, আমার শরীরে যেখানে ব্যথা হচ্ছে এই ব্যথাটা আমাদের ব্রেনে পৌঁছাবে না, ঠিক যেমনটা হয় পেন কিলার খেলে। এই থিওরির ভিত্তিতে আপনি সাময়িকভাবে আপনার শরীরে যে কোনো ব্যথাই ভালো করতে পারেন। এরপরে আসছে অগমেন্টেশন অফ ইমিউনিটি। এই তত্ত্বের ভিত্তি হচ্ছে মেইনলি আমাদের শরীরে ইমিউনিটি বাড়ানো। অর্থাৎ আপনি যখন রিফ্লেক্সোলজি করবেন, আপনার শরীরে নির্দিষ্ট কিছু হরমোন কিংবা উপাদানের পরিমাণ বেড়ে যাবে। ফলে আপনার শরীরে ইমিউনিটি বুস্ট হবে এবং আপনি যে কোনো সমস্যা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। এরপরে আসছে মোটর গেট থিওরি। যদি কোনো কারণে আমাদের মাংসপেশি থেকে সিগন্যাল ব্রেনে না পৌঁছায়, তখন এই অংশটুকু বা শরীরের ওই অংশটুকু আমাদের ব্রেনের কমান্ডের বাইরে থাকে। এক্ষেত্রে কি হয়, আমাদের শরীরে যে হর্ন সেলগুলো আছে
এই হর্ন সেলগুলো আমাদের ব্রেনে কোনো খবর পৌঁছাতে পারে না। যেমন প্যারালাইসিস আফটার স্ট্রোক। এক্ষেত্রে কি হয়, একজন মানুষ দিব্যি সুস্থ আছেন, কিন্তু তিনি তার হাত পা কিংবা শরীরের নির্দিষ্ট একটা অংশ নাড়াতে পারছেন না। অর্থাৎ এখানকার কোনো খবর ব্রেনে পৌঁছাচ্ছে না, আর ব্রেনের কোনো খবর এখানে পৌঁছাচ্ছে না। আমরা যদি রিফ্লেক্সোলজির মাধ্যমে আমাদের হর্ন সেলগুলোকে আবার অ্যাক্টিভ করতে পারি, তাহলে কিন্তু এই সমস্যা থেকে খুব দ্রুত পরিত্রাণ পাওয়া যায়। এরপরে আসছে নিউরাল থিওরি। এই তত্ত্বটি অনেকটা নার্ভাস সিস্টেমেরই একটি অংশ। আমরা যখন কোনো পয়েন্টে থেরাপি কিংবা প্রেসার দেই, তখন একটি সিগন্যাল আমাদের সেন্সরি নার্ভ হয়ে ব্রেনে চলে যায়। ঠিক একইভাবে আবার ব্রেন থেকে কমান্ড আসে আমাদের ক্ষতিগ্রস্ত অর্গানের উপরে। ঠিক নিউরাল থিওরিটা এভাবেই কাজ করছে। এরপর আসছে এন্ডরফিন থিওরি। এন্ডরফিন থিওরি হচ্ছে আমাদের শরীরে আমরা যে কারণে ব্যথা উপলব্ধি করি, সেই ব্যথা উপলব্ধিকারক উপাদানগুলোকে বাড়িয়ে দেয়। যেমন এনকাফালিন, এন্ডরফিন। এই হরমোনগুলোর উৎপাদন বাড়িয়ে দিলে আমাদের ব্যথা উপলব্ধিটা অনেকটা কমে যায়, ফলে আমরা সম্পূর্ণভাবে ব্যথামুক্ত হয়ে যেতে পারি। এই ছবিটি হচ্ছে রিফ্লেক্সোলজি যতগুলো থিওরি রয়েছে সবগুলোকে একাত্র করে একটা ছবি। যেমন আপনি এখানে স্টিমুলেট করছেন, স্টিমুলেট করার সঙ্গে সঙ্গে সেন্সরি রিসেপ্টর হয়ে আমাদের এই সিগন্যালটা ব্রেনে পৌঁছে যাচ্ছে, এবং ব্রেন থেকে আরেকটা রিপেয়ার সিগন্যাল আসছে আমার এফেক্টেড অর্গানে, এবং এখানে সঙ্গে সঙ্গে এক ধরনের রেসপন্স তৈরি হচ্ছে। ফলে যখন আমরা কোনো পয়েন্ট স্টিমুলেট করছি, এই পয়েন্টের স্টিমুলেশনের মাধ্যমে কিন্তু আমি আমার এই অর্গান কিংবা গ্ল্যান্ডের সমস্যা থেকে নিজেকে সুস্থ করতে পারছি। দেখুন কিভাবে হচ্ছে স্টিমুলাস রিসেপ্টরস, নিউরাল নেটওয়ার্ক, এটা ব্রেন কিন্তু নিয়ে যাচ্ছে সিগন্যালটাকে। এরপরে এফেক্টরস রেসপন্স, মানে আমি স্টিমুলেট করলাম, রিসেপ্টর হয়ে এটা আমার ব্রেনে পৌঁছে গেল, এবার ইফেক্টরস আসলো, সঙ্গে সঙ্গে রেসপন্স হয়ে গেল। এভাবে করে আমার শরীরে জমে থাকা টক্সিন কিংবা অসুস্থতা সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব। আমরা রিফ্লেক্সোলজি কিভাবে কাজ করে এই বিষয়টা অনেকটা বুঝতে পারলাম। এবার আসি রিফ্লেক্সোলজি কোথা থেকে আসলো, ইতিহাসটা কি। বিভিন্ন গবেষণার মতে ধারণা করা হয় রিফ্লেক্সোলজি প্রায় 5000 বছর আগেকার চিকিৎসা পদ্ধতি। এটার কিছু এভিডেন্সও আছে। যেমন এই ছবিটি হচ্ছে মিশরীয় সভ্যতার একটি সমাধি থেকে পাওয়া। তখনকার নিয়ম ছিল যে একজন মানুষ মারা গেলে তার জীবদ্দশায় সে যে কাজগুলি করেছিল, তার যে ধন সম্পদ, টাকা পয়সা, সব তার সমাধিতে দিয়ে দেওয়া হতো। সেরকম একটি সমাধি থেকে এই ছবিটি সংগ্রহ করা হয়। তার মানে বোঝা যাচ্ছে যে মিশরীয় সভ্যতায় একজন আরেকজনের পায়ে বা হাতে থেরাপি কিংবা রিফ্লেক্সোলজি করতো, সেরকম একটি ইতিহাস কিন্তু এই ছবির মাধ্যমে আমরা বুঝতে পারছি। এছাড়া রোমান সভ্যতায় হাতে এবং পায়ে থেরাপি দেওয়া হচ্ছে কিংবা মাসাজ করা হচ্ছে, এরকম বেশ কিছু ছবি পাওয়া গেছে। এমনকি রানী ক্লিওপেট্রা প্রতিদিন একবার করে তার হাত এবং পায়ের তালু মাসাজ করতেন, এরকম তথ্য পাওয়া গেছে। তবে ইন্ডিয়ান যারা গবেষক আছেন তারা মনে করেন যে রিফ্লেক্সোলজির উদ্ভব ভারতেই। রিফ্লেক্সোলজির উদ্ভব ভারতে না চায়নায় না মিশরে, এ নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। তবে 1982 সনের 2রা জুলাই ভারতের রাজ্যসভায় এক ধরনের সিদ্ধান্ত আসে যে রিফ্লেক্সোলজি উদ্ভব ভারতেই। কারণ তারা মনে করছেন রিফ্লেক্সোলজিতে একটা পয়েন্ট আছে সোলার প্লেক্সাস কিংবা অন্ত্রগুচ্ছ নামে। এটি বিশ্বের আর কোনো ইতিহাস কিংবা কোনো বই পাওয়া যায়নি। তবে রিফ্লেক্সোলজি নিয়ে গবেষণা, লেখা, বিভিন্ন বই পাওয়া যায় 15 শতাব্দী থেকে। একসময় রিফ্লেক্সোলজিকে জোন থেরাপি বলা হতো। তখন মানুষ টু দ্য পয়েন্ট বা ছোট ছোট পয়েন্ট আকারে থেরাপি করতেন না। তখন তারা শরীরটাকে কয়েকটা ভাগে ভাগ করে ঠিক সেইভাবে হাতের তালু এবং পায়ের তালুকে ভাগ করতেন। যেমন এখানে মোট 7টা বিভাগ রয়েছে। এই 7টা ভাগে ভাগ করে তখন জোন থেরাপি করা হতো। জোন থেরাপির প্রবক্তা ডাক্তার উইলিয়াম ফিটজারাল্ড, যিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। তিনি ইউনিভার্সিটি অফ ভারমন্ট থেকে মেডিসিনের উপরে গ্রাজুয়েশন করেছিলেন। রিফ্লেক্সোলজির উপরে অথবা জোন থেরাপির উপরে উনি প্রথম বই লিখেন। তার বইয়ের নাম হচ্ছে জোন থেরাপি অর রিলিভিং পেইন অ্যাট হোম। এটি 1917 সালে প্রকাশিত হয়েছিল। এই উইলিয়াম ফিটজারাল্ডের সঙ্গে একজন
মহিলা কাজ করতেন, তার নাম হচ্ছে ইউনিস ইনহাম। ইউনিস ইনহাম পেশায় ছিলেন একজন ফিজিওথেরাপিস্ট। উনি উইলিয়াম ফিটজারাল্ডের সঙ্গে ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করতেন। আজকের এই বর্তমানে যে রিফ্লেক্সোলজি আমরা সবাই চিনছি কিংবা পড়ছি কিংবা প্র্যাকটিস করছি, এই সবটুকু অবদান হচ্ছে ওনার। রিফ্লেক্সোলজির উপরে অনেক গবেষণা, বই লেখা এবং রিফ্লেক্সোলজিকে মানুষের কাছে জনপ্রিয় করে তোলার জন্য ওনাকে মাদার অফ রিফ্লেক্সোলজি বলা হয়। উনি নিজে ওনার ফিজিওথেরাপি দিতেন যে প্রতিষ্ঠানে, সেখানে প্রায় 100 মানুষের উপরে রিফ্লেক্সোলজি প্রয়োগ করেন এবং পরবর্তীতে আমরা আজ যে রিফ্লেক্সোলজির বিন্দুগুলো পাচ্ছি হাতের তালু পায়ের তালুতে, এই বিন্দু সংস্করণ কিন্তু উনি করেছিলেন। পরবর্তীতে উনি 2টি বই বের করেন। একটি হচ্ছে স্টোরিজ দ্য ফিট ক্যান টেল, আরেকটি হচ্ছে স্টোরিজ দ্য ফিট ক্যান টেল থ্রু রিফ্লেক্সোলজি। এই বই দুটো বিশ্বের প্রায় 60টি ভাষায় প্রকাশিত হয়েছিল এবং ইউনিস ইনহামের লেখা এই বই দুটোর মাধ্যমে সারা বিশ্ব রিফ্লেক্সোলজি চিনতে পেরেছে। এমনকি রিফ্লেক্সোলজি করার সময় বা রিফ্লেক্সোলজি থেরাপি সেশনের সময় আপনি কিভাবে বসবেন, বসার সিস্টেমটা কি, সেই পদ্ধতিটা উনি নিজে প্রকাশ করে গেছেন। এটা হচ্ছে 1960 সালের একটি ছবি, যখন ইউনিস ইনহামের বয়স 70 বছর। তখন উনি একজন পেশেন্টকে থেরাপি দিচ্ছেন, ঠিক যেভাবে সারা বিশ্ব আজ রিফ্লেক্সোলজি প্র্যাকটিস করছে। এবং পরবর্তীতে ইউনিস ইনহামের ভাগ্নে, ইউনিস ইনহামের ছেলে, মেয়ে, তার নাতনি, এদের মাধ্যমে আমেরিকাতে রিফ্লেক্সোলজি ইনস্টিটিউশন তৈরি হয়। বর্তমানে এই ইনস্টিটিউশন থেকে রিফ্লেক্সোলজির উপরে বিভিন্ন কোর্স চালু রয়েছে। ইন্ডিয়ান রিফ্লেক্সোলজি প্রবক্তা হচ্ছেন ডক্টর দেবেন্দ্র ভরা, যিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন, কিন্তু পরবর্তীতে উনি ডক্টর অফ মেডিসিন করেছিলেন। ওনার মাধ্যমে সারা ভারতে রিফ্লেক্সোলজি চর্চা শুরু হয়। রিফ্লেক্সোলজি নিয়ে ডক্টর দেবেন্দ্র ভরা আমার 4টি বই লিখেছেন, হেলথ ইন ইউর হ্যান্ডস ভলিউম 1 এবং 2, আর দুটো হচ্ছে ইনস্ট্যান্ট ডায়াগনোসিস অন আকুপ্রেশার এবং ডিফিট দ্য ড্রাগন। মূলত এই 4টা বইয়ের উপর ভিত্তি করেই ভারতে রিফ্লেক্সোলজি চর্চা শুরু হয়। বলা যায় ডক্টর দেবেন্দ্র ভরার হাত ধরেই বাংলাদেশে রিফ্লেক্সোলজি চলে এসেছে। বাংলাদেশে রিফ্লেক্সোলজি নিয়ে প্রথম চর্চা শুরু করে বঙ্গজ সচিকিৎসা পরিবার। বঙ্গজ সচিকিৎসা পরিবারের জনাব সাগর সবির সহ তার একটি ডেডিকেটেড তরুণ দলের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশে ব্যাপকভাবে রিফ্লেক্সোলজি প্রচার এবং প্রসারিত হয়। তাদেরই গবেষণালব্ধ রিফ্লেক্সোলজি চার্ট হচ্ছে এটি। বর্তমানে এটি ভারতীয় রিফ্লেক্সোলজি বিন্যাস কিংবা বাংলাদেশের রিফ্লেক্সোলজি চার্ট হিসেবে প্রচলিত। এটি হচ্ছে রিফ্লেক্সোলজির হাতের পয়েন্টগুলো, আর এটি হলো রিফ্লেক্সোলজির পায়ের পয়েন্টগুলো। ভারতীয় কিংবা বাংলাদেশের পয়েন্টগুলোতে থেরাপি করতে হয় ঠিক এভাবে, কোনো কোনো পয়েন্টে কাঠি দিয়ে আর কোনো কোনো পয়েন্টে আঙুল দিয়ে মাসাজ করতে হয় বা চাপ দিতে হয়। এবার আসি রিফ্লেক্সোলজি মোট কত প্রকার। আমরা এতক্ষণ ধরে জেনে গেলাম যে ভারতীয় কিংবা বাংলাদেশের রিফ্লেক্সোলজি রয়েছে, তার মানে ভারতীয় রিফ্লেক্সোলজি একটি, আরেকটি হচ্ছে ওয়েস্টার্ন রিফ্লেক্সোলজি। ভারতীয় রিফ্লেক্সোলজিতে হাতের তালু এবং পায়ের তালুতে বিন্দু রয়েছে। ওয়েস্টার্ন রিফ্লেক্সোলজির ক্ষেত্রে হাত, পা, কান, এমনকি কোথাও কোথাও জিহ্বার রিফ্লেক্সোলজি করা হয়ে থাকে। এটি হচ্ছে ওয়েস্টার্ন রিফ্লেক্সোলজির হাতের বিন্দুগুলো, আর এটি হচ্ছে ওয়েস্টার্ন রিফ্লেক্সোলজির পায়ের বিন্দুসমূহ। ইন্ডিয়ান রিফ্লেক্সোলজি আর ওয়েস্টার্ন রিফ্লেক্সোলজির মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন ইন্ডিয়ান রিফ্লেক্সোলজির পয়েন্টগুলোতে শুধুমাত্র কাঠি কিংবা আঙুলের ডগা দিয়ে প্রেসার দেওয়া হয়, আর ওয়েস্টার্ন রিফ্লেক্সোলজির ক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন মাত্রায় চাপ দিতে হয়। যেমন কোনো পয়েন্টে খুব জোরে চাপ দিতে হবে, কোনো পয়েন্টে শুধু মাসাজ করতে হবে, কোনো পয়েন্টে বাই রোটেশনালি মাসাজ করতে হবে, কোনো পয়েন্টে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই চাপ ছেড়ে দিতে হবে, আবার কোনো কোনো পয়েন্টে জোরে চাপ দিয়ে ধরে রাখতে হবে কিছুক্ষণ। এটাই হচ্ছে ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান রিফ্লেক্সোলজির মেইন পার্থক্য। এবার আসি ওয়েস্টার্ন রিফ্লেক্সোলজির ক্ষেত্রে কানের পয়েন্টগুলো কিভাবে আসলো। কানের পয়েন্টগুলোর প্রবক্তা হচ্ছেন ডক্টর পল লোগিয়ার। 1957 সালে ফ্রান্সে একজন নিউরোসার্জন হিসেবে উনি কাজ করতেন। পরবর্তীতে রিফ্লেক্সোলজি নিয়ে উনি বিভিন্ন গবেষণা এবং পড়াশোনা করতে শুরু করলেন। একসময় উনি আবিষ্কার করলেন কানের মধ্যেও রিফ্লেক্সোলজি বিন্দু রয়েছে।
এই বিন্দুগুলিতে মাসাজ কিংবা প্রেসার দিয়ে যে কোনো রোগ ভালো করা সম্ভব। ডক্টর পল নোগিয়ারের মতে কানের বিন্দুগুলো কিভাবে আসলো, উনি মনে করেন যখন একটি মানব শিশু মায়ের গর্ভে থাকে তখন এই শিশুটি যে শেপে থাকে সেটি অনেকটা আমাদের কানের মতো। যেমন আপনারা দেখতে পাচ্ছেন একদম কানের মতো। ঠিক একটি বাচ্চা মায়ের পেটে যেই অবস্থানে আছে কানের পয়েন্টগুলোকে ঠিক সেভাবে ধরা হয়, অর্থাৎ কানের লতিতে আপনার ব্রেন ধরা হবে বা মাথা ধরা হবে। জাস্ট একটা বাচ্চা যদি কুকুর হয়ে শুয়ে থাকে আমাদের কানের শেপ মতো চলে আসে, আর এভাবে করেই কানের পয়েন্টগুলোকে ধরা হয়। আর এর উপর ভিত্তি করে কানের পয়েন্টগুলো বিন্যস্ত করা হয়েছে। যেহেতু কানের পয়েন্টগুলো খুবই সূক্ষ্ম ছোট জায়গায়, এজন্য কানের পয়েন্টটাতে খুব চিকন একটা কাঠি বা বলা হয় জিমি ইউজ করা হয়। আমরা রিফ্লেক্সোলজির থিওরি বুঝতে পারলাম, এটি কিভাবে কাজ করে, এর ইতিহাস জানলাম, বর্তমানে রিফ্লেক্সোলজি কিভাবে প্রসার পেল এটিও আমরা জানলাম। স্বাস্থ্য বিষয়ক যে কোনো গবেষণা কিংবা রিপোর্ট সবচেয়ে অথেন্টিক হয় যখন এটি হু কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃতি দেয়। প্রায় 100 ডিজিজের উপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি ক্লিনিক্যাল ট্রায়ালের ভিত্তিতে রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে দেখা যায় যেমন বেলস পালসি, এটি হচ্ছে আমাদের ফেস প্যারালাইসিস হয়ে গেলে বা স্ট্রোকের পরে অনেকের ফেস প্যারালাইসিস হয়ে যায়, এটিকে বলা হয় বেলস পালসি। এই বেলস পালসি ডিজিজ মডার্ন মেডিসিনে ভালো করা সম্ভব হয় 68%, আর রিফ্লেক্সোলজি আকুপ্রেশার কিংবা আকুপাংচারে ভালো করা সম্ভব 96%। যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, মডার্ন মেডিসিনের ক্ষেত্রে এটি 10% ভালো হওয়ার সম্ভাবনা আছে, আর রিফ্লেক্সোলজিতে এটি ভালো হওয়ার সম্ভাবনা আছে 90%। ঠিক তেমনি করে প্যারালাইসিস আফটার স্ট্রোক, এটি 40% এর মতো ভালো করা সম্ভব হয় মডার্ন মেডিসিনে, আর রিফ্লেক্সোলজিতে সম্ভব 75.8%। যেমন গাউটি আর্থ্রাইটিস, মডার্ন মেডিসিনের ক্ষেত্রে কাজ করতে পারবে 60 থেকে 65%, আর রিফ্লেক্সোলজি কিংবা আকুপ্রেশারে ভালো করা সম্ভব 100%। এটি হু অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি অথেন্টিক রিপোর্ট, যা কিনা আপনারা অনলাইনে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পেজেই পেয়ে যাবেন। রিফ্লেক্সোলজি নিয়ে তো অনেক কথা হয়ে গেল, এবার আসি এর বেনিফিট কি। রিফ্লেক্সোলজি থেরাপিটা করলে আমরা এর দ্বারা কি কি উপকৃত হতে পারি, কি বেনিফিট আছে। যেমন রিলিভস পেইন, ইমপ্রুভস স্লিপ, স্টিমুলেটস নার্ভ ফাংশন, এলিমিনেটস টক্সিনস, ইমপ্রুভস মুড। এছাড়া রয়েছে প্রমোটস গুড হেলথ, ইনহেন্স রিল্যাক্সেশন, ট্রিটমেন্ট অফ আর্থ্রাইটিস, আর প্রোভাইডস ইনার পিস, যা কিনা আমাদের জন্য এখন ভীষণ দরকার। এই বেনিফিটগুলো আপনার হলো, এর দ্বারা আপনি উপকৃত হচ্ছেন আপনি কিভাবে বুঝবেন। যেমন আপনাকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখতে সাহায্য করবে, অর্থাৎ আপনি কিন্তু একটা ডিজিজকে প্রিভেন্ট করতে পারবেন। আপনি অসুস্থ হওয়ার আগেই সুস্থ হয়ে যাবেন। এছাড়া ব্যথা কমাবে, আমি বলেছিলাম পেইন রিলিফ করবে। কোন কোন ক্ষেত্রে? প্রসব পরবর্তী সময়, ঋতুবতী নারী, অনেকেরই দেখবেন যে পিরিয়ডকালীন সময়ে প্রচন্ড ব্যথা হয়, এই ব্যথা কিন্তু কমাতে খুব সাহায্য করবে রিফ্লেক্সোলজি। ক্যান্সার রোগীদের অনেক সময় শরীরে ব্যথা হয়, ব্যাকএক হয় কিংবা হেডেক হয়, এই ধরনের সমস্যা থেকেও দূরে থাকতে পারবেন। এছাড়া বয়স্ক ব্যক্তিদের যে কোনো শরীরে ব্যথা থেকে মুক্তি দিতে পারে রিফ্লেক্সোলজি। টোটাল রিফ্লেক্সোলজি কাজই করবে ব্লাড সার্কুলেশন বাড়ানোর মাধ্যমে। যদি আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন ঠিক থাকে তাহলে আমাদের অনেকগুলো সমস্যায় থেকে আমরা দূরে থাকতে পারি। আর এই সার্কুলেশন যদি আমাদের নির্দিষ্ট কিছু অঙ্গে ভালোভাবে হয় তাহলে কিন্তু আরো ভালো থাকা সম্ভব। যেমন রিফ্লেক্সোলজি করলে আপনার ব্রেন, কিডনি এবং ইন্টেস্টাইনে ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হবে। মানসিক স্বাস্থ্য, যা কিনা এই সময়ে সবচেয়ে বেশি জরুরি। একটি গবেষণায় দেখা গেছে যে রিফ্লেক্সোলজি বিষণ্ণতা, উদাসীনতা দূর করতে সাহায্য করে। পাশাপাশি যেই পেশেন্টদের কেমোথেরাপি নিতে হয়েছে কোনো সমস্যার কারণে, কেমোথেরাপি নেয়ার যে সাইড এফেক্টগুলো রয়েছে, যদি আপনি নিয়মিত রিফ্লেক্সোলজি থেরাপিটা করতে পারেন তাহলে কিন্তু এই সাইড এফেক্টগুলো মিনিমাইজ করা সম্ভব। আরেকটি সবচেয়ে জরুরি বিষয়, সহজ এবং স্বাভাবিক প্রসব। পুরো প্রেগন্যান্সি পিরিয়ডে যদি একজন মা নিয়মিত রিফ্লেক্সোলজি থেরাপি নিতে পারেন
তাহলে তার প্রসব ব্যথা, তার বাচ্চার জেনেটিক ডিজিজ এবং তার প্রসবোত্তর যে শারীরিক সমস্যাগুলো হতে পারে, এই সমস্যাগুলো থেকে নিজেকে সম্পূর্ণভাবে উনি সুস্থ রাখতে পারবেন। আমাদের শরীর সুস্থ রাখার সবচেয়ে প্রধান চাবিকাঠি হচ্ছে আমাদের জীবনী শক্তি। আমরা কখন অসুস্থ হই? যখন আমাদের জীবনী শক্তির ইমব্যালেন্স ঘটে, জীবনী শক্তি লেস হয়ে যায়, তখনই আমরা অসুস্থ হই। যদি আপনি নিয়মিত রিফ্লেক্সোলজি থেরাপি নিতে পারেন, তাহলে আপনার জীবনী শক্তির ভারসাম্য রক্ষা করা খুবই সহজ হবে। আপনি কিন্তু চাইলেই যে কোনো ডিজিজকে প্রিভেন্ট করতে পারেন। মাঝে মাঝে আমাদের শরীরের এমন কিছু সমস্যা দেখা দেয় যার থেকে তাৎক্ষণিক সুস্থ হওয়াটা জরুরি হয়ে যায়, যেমন অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জির যে হাঁচি, কাশি, মাথা ব্যথা, ব্যাক পেইন, শ্বাসকষ্ট। এই সমস্যাগুলো আপনি থেরাপি করার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক রেজাল্ট পেতে পারেন। ইউরিনারি ইনফেকশন অনেকেরই হয়ে থাকে এবং এটার জন্য খুব ঘন ঘন অ্যান্টিবায়োটিক বা ওষুধ খেলেও অন্য সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে আপনি চাইলেই রিফ্লেক্সোলজি থেরাপি করতে পারেন। টনসিলাইটিস কিংবা মেয়েদের পিরিয়ডকালীন পেটে ব্যথা, এই সমস্যাগুলোর ক্ষেত্রে রিফ্লেক্সোলজি আপনাকে তাৎক্ষণিক সুফল দিতে পারবে। বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে রিফ্লেক্সোলজি দারুণ জনপ্রিয় হয়ে উঠছে। ইউরোপ কান্ট্রির অনেকগুলো দেশে এখন রিফ্লেক্সোলজি প্র্যাকটিস চলছে, যেমন রিফ্লেক্সোলজি অ্যাসোসিয়েশন অফ কানাডা, অ্যাসোসিয়েশন অফ রিফ্লেক্সোলজি, রিফ্লেক্সোলজি অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া, রিফ্লেক্সোলজি অ্যাসোসিয়েশন অফ আমেরিকা। তার মানে আমরা বুঝতেই পারছি যে বিশ্বের প্রায় অনেকগুলো দেশেই বর্তমানে রিফ্লেক্সোলজি প্র্যাকটিস চলছে। এ তো গেল রিফ্লেক্সোলজির কথা। আজ আমরা আরও একটি জরুরি বিষয় সম্পর্কে জানব, তা হলো আমাদের ইমিউনিটি বাড়ানো, ইমিউনিটি বুস্ট করা। আমরা সবাই জানি যে সারা বিশ্বে করোনা মহামারী চলছে, যার কোনো প্রতিকার নেই, চিকিৎসা নেই। ভ্যাকসিন না আসা পর্যন্ত কোনো পথই নেই এর থেকে পরিত্রাণ পাওয়ার। সব চিকিৎসকেরাই বলছেন যে আপনার শরীরের ইমিউনিটি বাড়ান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, তাহলে কিছুটা হলেও সুস্থ থাকা যাবে। আজ আমরা জানবো যে আপনি রিফ্লেক্সোলজি প্রয়োগের মাধ্যমে কিভাবে আপনার ইমিউনিটি বুস্ট করতে পারেন। সবার আগে জানতে হবে ইমিউনিটি কি। ইমিউনিটি হচ্ছে আমাদের শরীরের ডিফেন্স সিস্টেম, যা কিনা বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। আমাদের শরীরের কোন অর্গানগুলো ইমিউন সিস্টেমের মধ্যে পড়ে, যেমন থাইমাস, হরমোনস, অ্যান্টিবডিজ, হোয়াইট ব্লাড সেলস, বোন ম্যারো, স্প্লিন, লিম্ফ্যাটিক সিস্টেম, কমপ্লিমেন্ট সিস্টেম। এই টোটাল অর্গানগুলো হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের অন্তর্গত। চলুন এবার আমরা জানি আমাদের ইমিউনিটি কিসের দ্বারা লুজ হয়, কেন লুজ হয়। ইমিউনিটি লুজ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। এই সময় এসে আমাদের দুশ্চিন্তা অনেক বেশি বেড়ে গেছে। যেমন এই করোনার মহামারীতে অনেকেই তাদের চাকরি হারাচ্ছে, ব্যবসার ক্ষতি হয়ে যাচ্ছে, এমনকি দেখা যাচ্ছে যারা মধ্যবিত্ত লাইভলিহুড করতেন তারা এখন অনেক গরিব হয়ে যাচ্ছে। এর ফলে যে স্ট্রেস আমাদের শরীর নিচ্ছে, ফলে দিন দিন ইমিউনিটি লুজ হয়ে যাচ্ছে, দিন দিন মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, ফলে ইমিউনিটি ধীরে ধীরে লুজ হয়ে যাচ্ছে। পরবর্তী পয়েন্ট হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল আমরা বুঝতেই পারছি যে অ্যালকোহল আমাদের শরীরে গেলে আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হয়, আর লিভার হচ্ছে আমাদের শরীরের ইঞ্জিনের মতো। যদি লিভার ক্ষতিগ্রস্ত হয়, ইমিউনিটি সিস্টেমটা লুজ হয়ে যাবে। এরপর আসছে ল্যাক অফ স্লিপ। আমরা এখন পর্যাপ্ত ঘুমাচ্ছি না, আমাদের দুশ্চিন্তা, হতাশা, এইসব কারণে আমাদের ঘুমের ঘাটতি হচ্ছে, আমরা সময় মতো ঘুমোতে পারছি না, এটা একটি অন্যতম কারণ। এরপর হচ্ছে আনহেলদি ডায়েট। আনহেলদি ডায়েট হচ্ছে দুই রকমের। আপনার খুব হেলদি খাবার খেতে হবে, এটি কজন খেতে পারছে। কেউ খুব জাঙ্ক ফুড খাচ্ছে, যেটা খুবই আনহেলদি, কেউ আবার তার জন্য যে পরিমাণে খাবার খাওয়া দরকার সেই পর্যন্ত খেতে পারছে না। দুটোই কিন্তু আনহেলদি ডায়েট। এরপর আসছে ডিহাইড্রেশন। আমরা পর্যাপ্ত পানি খাচ্ছি না, পানিও হয়তো খাওয়া হচ্ছে, সেটাই কিন্তু জাঙ্ক ফুডের মধ্যেই পড়ে যাচ্ছে, ফলে আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। এরপর আসছে ল্যাক অফ এক্সারসাইজ। আমরা এখন বসে থাকা কাজ বেশি করছি, এখন আমরা ইলেকট্রিক ডিভাইস দিয়ে সব কাজ সেরে ফেলছি, ফলে ফিজিক্যালি যে মুভমেন্ট এটি অনেক কমে গেছে, পাশাপাশি আমরা একদমই এক্সারসাইজ করছি না। এরপর আসছে স্মোকিং।
মানুষ যখন দুশ্চিন্তা করে, হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তখন সে চিন্তা করে আমি কি করলে আমার একটু ভালো লাগবে, আর এই চিন্তা থেকেই স্মোকিং এর দিকে চলে যাচ্ছে। আর স্মোকিং মানে হচ্ছে আপনার ইমিউনিটি আস্তে আস্তে লুজ করবে। এছাড়াও আরো অনেকগুলো বিষয় রয়েছে ইমিউনিটি লুজ হয়ে যাওয়া, যেমন হেরিডিটি, মানে এটা আপনার বংশগত হতে পারে। ইমিউনিটি লুজ হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে রেডিয়েশন। ইদানিং আমরা ম্যাক্সিমাম সময় কোনো না কোনো ইলেকট্রিক ডিভাইসের সংস্পর্শে থাকছি, এমনকি রাতে ঘুমোতে যাওয়ার সময় মাথার কাছে মোবাইলটা রেখে ঘুমোচ্ছি। ফলে আমার নিজের অজান্তেই মোবাইল থেকে রেডিয়েশন হয়ে হয়ে আমার শরীর কিন্তু ইমিউনিটি লুজ করছে। তাই আপনি ঘুমোতে যাওয়ার আগে মোবাইলটি আপনার থেকে দূরে রাখার চেষ্টা করুন। এছাড়া আরেকটি কারণ হচ্ছে এক্সেসিভ ড্রাগস। ইদানিং আমরা অনেক ওষুধ খেয়ে ফেলতেছি যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এরপরে রয়েছে পলিউশন। পলিউশনের কারণে বাইরে থাকা ফ্রি রেডিক্যালস গুলো আমাদের শরীরে ঢুকে যাচ্ছে, ফলে আমরা অল্পতেই যে কোনো সমস্যায় অ্যাটাক হয়ে যাচ্ছি, আর ধীরে ধীরে আমাদের শরীরের ডিফেন্স সিস্টেমটাকে কিল করে দিচ্ছে। আপনি কি করে বুঝবেন যে আপনার ইমিউনিটি আগের চেয়ে অনেক লুজ হয়ে গেছে? যেমন আপনি অল্পতেই দুর্বল ফিল করবেন, আপনার কিছুক্ষণ পর পর ক্যাফেইন বা চা খেতে ইচ্ছে করবে, কফি খেতে ইচ্ছে করবে, আপনার সহজে অ্যালার্জি কিংবা অ্যাজমা অ্যাটাক হতে পারে, আপনার খুব সহজেই ঠান্ডা লেগে যাবে যেটি আপনার আগে কখনো হয়নি। এরপর হতে পারে আপনার হজমের সমস্যা শুরু হয়ে যাবে। হজমের সমস্যা মানে কখনো পেটে ব্যথা, কখনো বুকে ব্যথা, কখনো পাতলা পায়খানা, আবার কখনো কনস্টিপেশন। এমন হতে পারে যে আপনার রাতে ঘুম হচ্ছে না, দিনে আপনার ঝিমুনি ঝিমুনি ভাব হচ্ছে। এটি কিন্তু ইমিউনিটি লুজ হওয়ার অন্যতম একটি লক্ষণ। এছাড়া আপনার স্কিনে কিছু র্যাশ দেখা দিবে, স্কিনে ডিজিজ হয়ে যেতে পারে, চুলকানি হতে পারে ইত্যাদি। এই সমস্যাগুলো যখন আপনি খেয়াল করবেন, ফলো করবেন, যে সমস্যাগুলো আপনার আগে হয়নি ইদানিং এসে হচ্ছে, তখনই আপনি বুঝবেন যে আপনার ইমিউনিটি ধীরে ধীরে লুজ হয়ে যাচ্ছে। এবার আমরা আসি কোন কোন পয়েন্টে রিফ্লেক্সোলজি করলে আপনার শরীরে ইমিউনিটি বৃদ্ধি পাবে বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। যেমন ধরুন, এটি আপনার হাতের বুড়ো আঙুল। এই বুড়ো আঙুলের এই যে পেটের অংশটুকু, এখানে যদি আপনি এই কাঠি বা কলম দিয়ে প্রেস করেন, এটি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড থেকে 6 রকমের হরমোন বের হয়ে থাকে। প্রত্যেকটা হরমোনই আমাদের শরীরের অ্যাক্টিভিটির জন্য ভীষণ জরুরি। বুড়ো আঙুলের ঠিক মাঝের অংশটি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এই পয়েন্টে প্রেস করতে হবে 1 মিনিট ধরে। এরপর হচ্ছে পেটের ঠিক নিচের অংশটা, এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। এটি হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ডের পয়েন্ট। এখানেও 1 মিনিট ধরে এভাবে চাপ দিতে হবে, পাম্পিং করার মতো চাপ দিতে হবে। এটি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের পয়েন্ট। এই পয়েন্টেও আপনি 1 মিনিট ধরে প্রেস করলে আপনার ইমিউনিটি বুস্ট হবে। দেখুন কিভাবে প্রেস করতে হয়, এভাবে এভাবে পাম্প করার মতো করে চাপ দিতে হবে সহনীয়ভাবে। এরপর আসছে প্যানক্রিয়াসের পয়েন্ট। এটি হচ্ছে আমাদের অনামিকা এবং কনিষ্ঠ আঙুলের ঠিক মাঝের অংশ। এখানে আপনার আঙুল দিয়ে সহনীয়ভাবে চাপ দিতে হবে। এরপর আসছে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডের পয়েন্ট। এটা হচ্ছে আমাদের মধ্যমা এবং তর্জনীর ঠিক মাঝের নরম অংশটুকু। এখানেও পাম্পিং করার মতো করে সহনীয়ভাবে চাপ দিতে হবে 1 মিনিট ধরে। সবশেষ হচ্ছে লিম্ফ গ্ল্যান্ড। আমরা আগেই দেখেছি লিম্ফেটিক গ্ল্যান্ড হচ্ছে আমাদের ইমিউনিটি বুস্ট করার অন্যতম একটি গ্ল্যান্ড। এই জায়গাটায় আঙুল দিয়ে এভাবে করে খুব হালকাভাবে চাপ দিতে হবে। এরপর আসছে স্প্লিন, যেটা কিনা আমাদের WBC তৈরি করতে সাহায্য করে। এটি হচ্ছে হাতের ঠিক এই জায়গাটা। এখানেও কাঠি দিয়ে পাম্পিং করার মতো করে সহনীয়ভাবে চাপ দিতে হবে। এবং সবশেষ পয়েন্ট হচ্ছে কিডনির পয়েন্ট। হাতের ঠিক এই জায়গাটা হলো কিডনির পয়েন্ট। এখানেও পাম্পিং করার মতো করে সহনীয়ভাবে চাপ দিতে হবে। প্রত্যেকটা পয়েন্টে 50 থেকে 60 বার চাপ দিতে হবে। একইভাবে পায়ের এই পয়েন্টগুলো প্রেস করতে হবে। তাহলে আপনি নিজে নিজেই আপনার ইমিউনিটি বুস্ট করতে পারবেন। নিয়মিত এমন কিছু খাবার খান যা খেলে আপনার ইমিউনিটি বুস্ট হবে। তার মধ্যে অন্যতম প্রধান খাবার হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার, যেমন কমলা, মাল্টা, আমলকি, লেবু ইত্যাদি। আর জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন বাদাম, মিষ্টি কুমড়ার বিচি, ভুট্টা ইত্যাদি।
এছাড়া প্রোটিন জাতীয় খাবার যেমন বিভিন্ন রকমের ডাল, মুরগির মাংস বা গরুর মাংস আর ডিম। প্রতিদিন একটি ডিম অবশ্যই খাবেন। এছাড়া কিছু ভেষজ রয়েছে যেগুলো আমরা মশলা হিসেবে ব্যবহার করি, যেমন আদা, রসুন, পেঁয়াজ, দারুচিনি, এলাচ, লবঙ্গ ইত্যাদি। এই সব মশলাগুলো একসঙ্গে পানিতে ফুটিয়ে জাল দিয়ে চায়ের মতো করে খেতে পারেন প্রতিদিন 2 বার। তাহলে কিন্তু আপনার ইমিউনিটি খুব দ্রুত বুস্ট হবে। এছাড়া কিছু ফিজিক্যাল এক্সারসাইজ কিংবা যোগার আসন করতে পারেন, যা কিনা আপনার ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করবে। যেমন ফরওয়ার্ড বেন্ড, মাউন্টেন পোজ, ট্রায়াঙ্গেল পোজ, ট্রি পোজ, ব্রিজ পোজ, ওয়ারিয়র পোজ। এই আসনগুলো প্র্যাকটিস করা কিন্তু খুব কঠিন কিছু না, আপনি নিজে বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন এবং ব্রেন থেকে এক ধরনের রিপেয়ার সিগন্যাল আসবে আমাদের এফেক্টেড অর্গান কিংবা গ্ল্যান্ডে। আর তখনই আমাদের অর্গানের অসুস্থতা কিংবা জমে থাকা টক্সিন এগুলো দূর হয়ে গিয়ে ওই অর্গানটিকে আমরা সম্পূর্ণভাবে সুস্থ করে তুলতে পারি। রিফ্লেক্সোলজি হচ্ছে হাতে এবং পায়ে শরীরের প্রতিবিম্ব বা আয়নার মতো। যেমন যদি মনে করি যে আমাদের শরীরটা একটা ঘর কিংবা একটা বাড়ির মতো, একটা ঘরে যেমন ইলেকট্রিক ওয়্যারিং থাকে, ঠিক তেমনিভাবে আমাদের শরীরেও আছে। যেমন আপনি ধরেন আপনার ঘরে ইলেকট্রিক অনেকগুলো ডিভাইস আছে যেগুলো আমরা রেগুলার ব্যবহার করছি, যেমন ফ্রিজ, ফ্যান, লাইট। তো যখনই আমরা ফ্যান কিংবা লাইট আমাদের দরকার হয় তখন আমরা সুইচ অন করি। সুইচ অন করার সঙ্গে সঙ্গেই আপনার লাইট জ্বলছে কিংবা ফ্যান চলছে। ঠিক তেমনি ভাবে আমরা যখন আমাদের হাতের তালু কিংবা পায়ের তালুতে পয়েন্টগুলোতে প্রেস করি বা স্টিমুলেশন করি বা স্টিমুলেট করি, তখনই আমাদের নার্ভের ভিতর থেকে রিফ্লেক্স আর্চ হয়ে একটা সিগন্যাল আমাদের ব্রেনে পৌঁছে যায়। আর এভাবে করেই ব্রেন থেকে আবার কমান্ড আসে এই অর্গান কিংবা গ্ল্যান্ডটাকে সুস্থ করতে হবে। এবং এই সিএনএস কিংবা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে এক ধরনের রিপেয়ার সিগন্যাল আসে, যা কিনা আমাদের এফেক্টেড অর্গানকে এক ধরনের রেসপন্স করতে সাহায্য করে। ভিউয়ার্স, এবার আমরা জানবো রিফ্লেক্সোলজি আমাদের শরীরে কিভাবে কাজ করে। আমি তো বললাম যে রিফ্লেক্সোলজি আমাদের হাতের তালু পায়ের তালুর কিছু পয়েন্ট, এবং এখানে প্রেস করলে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হবে, ব্রেনে যাবে এবং ব্রেন থেকে কমান্ড আসবে, সেভাবে আমাদের অসুস্থ অর্গানগুলো সুস্থ হয়ে যাবে। চলুন এখন জানবো যে এই কাজগুলো আসলে কিসের ভিত্তিতে হয়, এর তত্ত্বটা কি, থিওরিটা কি। মোট 7 রকমের থিওরি রয়েছে। ফার্স্ট ওয়ান, সার্কুলেটরি থিওরি। সার্কুলেশনের মাধ্যমে আমাদের শরীরে এক ধরনের বায়ো ইলেকট্রিসিটি তৈরি হয় এবং বায়ো ইলেকট্রিসিটি তৈরির পাশাপাশি আমাদের শরীরে রক্ত চলাচলটা বেড়ে যায়। ফলে শরীরে পর্যাপ্ত অক্সিজেন প্রবাহ বাড়ে, বায়ো ইলেকট্রিসিটি প্রবাহ বাড়ে এবং রক্ত চলাচল বাড়ে। ফলে আমাদের শরীরের কোনো অর্গানের ব্লকেজ কিংবা অতিরিক্ত কোলেস্টেরলের কারণে যদি রক্তের ঘনত্বের মাত্রা বেড়ে যায়, এই ধরনের সমস্যার ক্ষেত্রে সার্কুলেটরি থিওরিটা খুব ভালো কাজ করে। এরপরেই আসছে নার্ভাল থিওরি। এক্ষেত্রেও তত্ত্বটা অনেকটা একই রকম। যখন কোনো পয়েন্টে প্রেসার দেওয়া হয় কিংবা চাপ দেওয়া হয়, এই পয়েন্টের নার্ভ ধরে এক ধরনের সিগন্যাল আমাদের ব্রেনে পৌঁছে যায় এবং ব্রেন থেকে এক ধরনের সিগন্যাল আমাদের এফেক্টেড অর্গানে পৌঁছে যাচ্ছে। আর এভাবে করেই সঙ্গে সঙ্গে এই অর্গানটি একটি রেসপন্স তৈরি করে যে হ্যাঁ, আমি অসুস্থ বা আমাকে রিপেয়ার করা দরকার। এভাবে করেই আমাদের অসুস্থ অর্গানটা সুস্থ হয়ে যায়। এরপরেই আসছে গেট কন্ট্রোল থিওরি। এটি অনেকটা পেইন কিলারের মতো কাজ করে, অর্থাৎ আমাদের শরীরে ব্যথা উপলব্ধি করার নার্ভাস সিস্টেমগুলো আছে, এটি একটি পার্ট। আমরা যদি চাপ দেওয়ার মাধ্যমে বা রিফ্লেক্সোলজি করার মাধ্যমে এই পয়েন্টটাকে কিছুটা স্টিমুলেট করে দিতে পারি, আমার শরীরে যেখানে ব্যথা হচ্ছে এই ব্যথাটা আমাদের ব্রেনে পৌঁছাবে না, ঠিক যেমনটা হয় পেইন কিলার খেলে। এই থিওরির ভিত্তিতে আপনি সাময়িকভাবে আপনার শরীরে যে কোনো ব্যথাই ভালো করতে পারেন। এরপরে আসছে অগমেন্টেশন অফ ইমিউনিটি। এই তত্ত্বের ভিত্তি হচ্ছে মেইনলি আমাদের শরীরে ইমিউনিটি বাড়ানো। অর্থাৎ আপনি যখন রিফ্লেক্সোলজি করবেন, আপনার শরীরে নির্দিষ্ট কিছু হরমোন কিংবা উপাদানের পরিমাণ বেড়ে যাবে, ফলে আপনার শরীরে ইমিউনিটি বুস্ট হবে এবং আপনি যে কোনো সমস্যা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। এরপরে আসছে মোটর গেট থিওরি। যদি কোনো কারণে আমাদের মাংসপেশি থেকে সিগন্যাল ব্রেনে না পৌঁছায়, তখন এই অংশটুকু বা শরীরের ওই অংশটুকু আমাদের ব্রেনের কমান্ডের বাইরে থাকে। এক্ষেত্রে কি হয়, আমাদের শরীরে যে হর্ন সেলগুলো আছে, এই হর্ন সেলগুলো আমাদের ব্রেনে কোনো খবর পৌঁছাতে পারে না।
যেমন প্যারালাইসিস আফটার স্ট্রোক। এক্ষেত্রে কি হয়, একজন মানুষ দিব্যি সুস্থ আছেন কিন্তু তিনি তার হাত পা কিংবা শরীরের নির্দিষ্ট একটা অংশ নাড়াতে পারছেন না, অর্থাৎ এখানকার কোনো খবর ব্রেনে পৌঁছাচ্ছে না আর ব্রেনের কোনো খবর এখানে পৌঁছাচ্ছে না। আমরা যদি রিফ্লেক্সোলজির মাধ্যমে আমাদের হর্ন সেলগুলোকে আবার অ্যাক্টিভ করতে পারি তাহলে কিন্তু এই সমস্যা থেকে খুব দ্রুত পরিত্রাণ পাওয়া যায়। এরপরে আসছে নিউরাল থিওরি। এই তত্ত্বটি অনেকটা নার্ভাস সিস্টেমেরই একটি অংশ। আমরা যখন কোনো পয়েন্টে থেরাপি কিংবা প্রেসার দেই তখন একটি সিগন্যাল আমাদের সেন্সরি নার্ভ হয়ে ব্রেনে চলে যায়। ঠিক একইভাবে আবার ব্রেন থেকে কমান্ড আসে আমাদের ক্ষতিগ্রস্ত অর্গানের উপরে। ঠিক নিউরাল থিওরিটা এভাবেই কাজ করছে। এরপর আসছে এন্ডরফিন থিওরি। এন্ডরফিন থিওরি হচ্ছে আমাদের শরীরে আমরা যে কারণে ব্যথা উপলব্ধি করি সেই ব্যথা উপলব্ধিকারক উপাদানগুলোকে বাড়িয়ে দেয়, যেমন এনকাফালিন, এন্ডরফিন। এই হরমোনগুলোর উৎপাদন বাড়িয়ে দিলে আমাদের ব্যথা উপলব্ধিটা অনেকটা কমে যায়, ফলে আমরা সম্পূর্ণভাবে ব্যথামুক্ত হয়ে যেতে পারি। এই ছবিটি হচ্ছে রিফ্লেক্সোলজি যতগুলো থিওরি রয়েছে সবগুলোকে একত্র করে একটা ছবি। যেমন আপনি এখানে স্টিমুলেট করছেন, স্টিমুলেট করার সঙ্গে সঙ্গে সেন্সরি রিসেপ্টর হয়ে আমাদের এই সিগন্যালটা ব্রেনে পৌঁছে যাচ্ছে এবং ব্রেন থেকে আরেকটা রিপেয়ার সিগন্যাল আসছে আমার এফেক্টেড অর্গানে এবং এখানে সঙ্গে সঙ্গে এক ধরনের রেসপন্স তৈরি হচ্ছে। ফলে যখন আমরা কোনো পয়েন্ট স্টিমুলেট করছি এই পয়েন্টের স্টিমুলেশনের মাধ্যমে কিন্তু আমি আমার এই অর্গান কিংবা গ্ল্যান্ডের সমস্যা থেকে নিজেকে সুস্থ করতে পারছি। দেখুন কিভাবে হচ্ছে স্টিমুলাস রিসেপ্টরস, নিউরাল নেটওয়ার্ক, এটা ব্রেন পর্যন্ত নিয়ে যাচ্ছে সিগন্যালটাকে। এরপরে এফেক্টরস রেসপন্স, মানে আমি স্টিমুলেট করলাম, রিসেপ্টর হয়ে এটা আমার ব্রেনে পৌঁছে গেল, এবার ইফেক্টরস আসলো, সঙ্গে সঙ্গে রেসপন্স হয়ে গেল। এভাবে করে আমার শরীরে জমে থাকা টক্সিন কিংবা অসুস্থতা সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব। আমরা রিফ্লেক্সোলজি কিভাবে কাজ করে এই বিষয়টা অনেকটা বুঝতে পারলাম। এবার আসি রিফ্লেক্সোলজি কোথা থেকে আসলো, ইতিহাসটা কি। বিভিন্ন গবেষণার মতে ধারণা করা হয় রিফ্লেক্সোলজি প্রায় 5000 বছর আগেকার চিকিৎসা পদ্ধতি। এটার কিছু এভিডেন্সও আছে, যেমন এই ছবিটি হচ্ছে মিশরীয় সভ্যতার একটি সমাধি থেকে পাওয়া। তখনকার নিয়ম ছিল যে একজন মানুষ মারা গেলে তার জীবদ্দশায় সে যে কাজগুলি করেছিল, তার যে ধন সম্পদ টাকা পয়সা সব তার সমাধিতে দিয়ে দেওয়া হতো। সেরকম একটি সমাধি থেকে এই ছবিটি সংগ্রহ করা হয়। তার মানে বোঝা যাচ্ছে যে মিশরীয় সভ্যতায় একজন আরেকজনের পায়ে বা হাতে থেরাপি কিংবা রিফ্লেক্সোলজি করতো, সেরকম একটি ইতিহাস কিন্তু এই ছবির মাধ্যমে আমরা বুঝতে পারছি। এছাড়া রোমান সভ্যতায় হাতে এবং পায়ে থেরাপি দেওয়া হচ্ছে কিংবা মাসাজ করা হচ্ছে, এরকম বেশ কিছু ছবি পাওয়া গেছে। এমনকি রানী ক্লিওপেট্রা প্রতিদিন একবার করে তার হাত এবং পায়ের তালু মাসাজ করতেন, এরকম তথ্য পাওয়া গেছে। তবে ইন্ডিয়ান যারা গবেষক আছেন তারা মনে করেন যে রিফ্লেক্সোলজির উদ্ভব ভারতেই। রিফ্লেক্সোলজির উদ্ভব ভারতে না চায়নায় না মিশরে, এ নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। তবে 1982 সনের 2রা জুলাই ভারতের রাজ্যসভায় এক ধরনের সিদ্ধান্ত আসে যে রিফ্লেক্সোলজি উদ্ভব ভারতেই। কারণ তারা মনে করছেন রিফ্লেক্সোলজিতে একটা পয়েন্ট আছে সোলার প্লেক্সাস কিংবা অন্ত্রগুচ্ছ নামে, এটি বিশ্বের আর কোনো ইতিহাস কিংবা কোনো বই পাওয়া যায়নি। তবে রিফ্লেক্সোলজি নিয়ে গবেষণা লেখা বিভিন্ন বই পাওয়া যায় 15 শতাব্দী থেকে। একসময় রিফ্লেক্সোলজিকে জোন থেরাপি বলা হতো। তখন মানুষ টু দ্য পয়েন্ট বা ছোট ছোট পয়েন্ট আকারে থেরাপি করতেন না, তখন তারা শরীরটাকে কয়েকটা ভাগে ভাগ করে ঠিক সেইভাবে হাতের তালু এবং পায়ের তালুকে ভাগ করতেন। যেমন এখানে মোট 7টা বিভাগ রয়েছে, এই 7টা ভাগে ভাগ করে তখন জোন থেরাপি করা হতো। জোন থেরাপির প্রবক্তা ডাক্তার উইলিয়াম ফিটজেরাল্ড, যিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। তিনি ইউনিভার্সিটি অফ ভারমন্ট থেকে মেডিসিনের উপরে গ্র্যাজুয়েশন করেছিলেন। রিফ্লেক্সোলজির উপরে অথবা জোন থেরাপির উপরে উনি প্রথম বই লিখেন। তার বইয়ের নাম হচ্ছে জোন থেরাপি অর রিলিভিং পেইন অ্যাট হোম। এটি 1917 সালে প্রকাশিত হয়েছিল। এই উইলিয়াম ফিটজেরাল্ডের সঙ্গে একজন মহিলা কাজ করতেন, তার নাম হচ্ছে ইউনিস ইলহাম।
ইউনুস ইনহাম পেশায় ছিলেন একজন ফিজিওথেরাপিস্ট। উনি উইলিয়াম ফিটজারাল্ডের সঙ্গে ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করতেন। আজকের এই বর্তমানে যে রিফ্লেক্সোলজি আমরা সবাই চিনছি কিংবা পড়ছি কিংবা প্র্যাকটিস করছি, এই সবটুকু অবদান হচ্ছে ওনার। রিফ্লেক্সোলজির উপরে অনেক গবেষণা, বই লেখা এবং রিফ্লেক্সোলজিকে মানুষের কাছে জনপ্রিয় করে তোলার জন্য ওনাকে মাদার অফ রিফ্লেক্সোলজি বলা হয়। উনি নিজে ওনার ফিজিওথেরাপি দিতেন যে প্রতিষ্ঠানে, সেখানে প্রায় 100 মানুষের উপরে রিফ্লেক্সোলজি প্রয়োগ করেন এবং পরবর্তীতে আমরা আজ যে রিফ্লেক্সোলজির বিন্দুগুলো পাচ্ছি হাতের তালু এবং পায়ের তালুতে, এই বিন্দু সংস্করণ কিন্তু উনি করেছিলেন। পরবর্তীতে উনি 2টি বই বের করেন। একটি হচ্ছে স্টোরিজ দ্য ফিট ক্যান টেল, আরেকটি হচ্ছে স্টোরিজ দ্য ফিট ক্যান টেল থ্রু রিফ্লেক্সোলজি। এই বই দুটো বিশ্বের প্রায় 7টি ভাষায় প্রকাশিত হয়েছিল এবং ইউনুস ইনহামের লেখা এই বই দুটোর মাধ্যমে সারা বিশ্ব রিফ্লেক্সোলজি চিনতে পেরেছে। এমনকি রিফ্লেক্সোলজি করার সময় বা রিফ্লেক্সোলজি থেরাপি সেশনের সময় আপনি কিভাবে বসবেন, বসার সিস্টেমটা কি, সেই পদ্ধতিটা উনি নিজে প্রকাশ করে গেছেন। এটা হচ্ছে 1960 সালের একটি ছবি, যখন ইউনুস ইনহামের বয়স 70 বছর। তখন উনি একজন পেশেন্টকে থেরাপি দিচ্ছেন, ঠিক যেভাবে সারা বিশ্ব আজ রিফ্লেক্সোলজি প্র্যাকটিস করছে। এবং পরবর্তীতে ইউনুস ইনহামের ভাগ্নে, ইউনুস ইনহামের ছেলে, মেয়ে, তার নাতনি, এদের মাধ্যমে আমেরিকাতে রিফ্লেক্সোলজি ইনস্টিটিউশন তৈরি হয়। বর্তমানে এই ইনস্টিটিউশন থেকে রিফ্লেক্সোলজির উপরে বিভিন্ন কোর্সও চালু রয়েছে। ইন্ডিয়ান রিফ্লেক্সোলজি প্রবক্তা হচ্ছেন ডক্টর দেবেন্দ্র ভরা, যিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন, কিন্তু পরবর্তীতে উনি ডক্টর অফ মেডিসিন করেছিলেন। ওনার মাধ্যমে সারা ভারতে রিফ্লেক্সোলজি চর্চা শুরু হয়। রিফ্লেক্সোলজি নিয়ে ডক্টর দেবেন্দ্র ভরা মোট 4টি বই লিখেছেন। হেলথ ইন ইউর হ্যান্ডস ভলিউম 1 এবং 2, আর দুটো হচ্ছে ইনস্ট্যান্ট ডায়াগনোসিস অন আকুপ্রেশার এবং ডিফিট দ্য ড্রাগন। মূলত এই 4টা বইয়ের উপর ভিত্তি করে ভারতে রিফ্লেক্সোলজি চর্চা শুরু হয়। বলা যায় ডক্টর দেবেন্দ্র ভরার হাত ধরেই বাংলাদেশে রিফ্লেক্সোলজি চলে এসেছে। বাংলাদেশে রিফ্লেক্সোলজি নিয়ে প্রথম চর্চা শুরু করে বঙ্গজ সচিকিৎসা পরিবার। বঙ্গজ সচিকিৎসা পরিবারের জনাব সাগর সবির সহ তার একটি ডেডিকেটেড তরুণ দলের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশে ব্যাপকভাবে রিফ্লেক্সোলজি প্রচার এবং প্রসারিত হয়। তাদেরই গবেষণালব্ধ রিফ্লেক্সোলজি চার্ট হচ্ছে এটি। বর্তমানে এটি ভারতীয় রিফ্লেক্সোলজি বিন্যাস কিংবা বাংলাদেশের রিফ্লেক্সোলজি চার্ট হিসেবে প্রচলিত। এটি হচ্ছে রিফ্লেক্সোলজির হাতের পয়েন্টগুলো, আর এটি হলো রিফ্লেক্সোলজির পায়ের পয়েন্টগুলো। ভারতীয় কিংবা বাংলাদেশের পয়েন্টগুলোতে থেরাপি করতে হয় ঠিক এভাবে, কোনো কোনো পয়েন্টে কাঠি দিয়ে আর কোনো কোনো পয়েন্টে আঙুল দিয়ে মাসাজ করতে হয় বা চাপ দিতে হয়। এবার আসি রিফ্লেক্সোলজি মোট কত প্রকার। আমরা এতক্ষণ ধরে জেনে গেলাম যে ভারতীয় কিংবা বাংলাদেশি রিফ্লেক্সোলজি রয়েছে। তার মানে ভারতীয় রিফ্লেক্সোলজি একটি, আরেকটি হচ্ছে ওয়েস্টার্ন রিফ্লেক্সোলজি। ভারতীয় রিফ্লেক্সোলজিতে হাতের তালু এবং পায়ের তালুতেই বিন্দু রয়েছে। ওয়েস্টার্ন রিফ্লেক্সোলজির ক্ষেত্রে হাত, পা, কান, এমনকি কোথাও কোথাও জিহ্বার রিফ্লেক্সোলজি করা হয়ে থাকে। এটি হচ্ছে ওয়েস্টার্ন রিফ্লেক্সোলজির হাতের বিন্দুগুলো, আর এটি হচ্ছে ওয়েস্টার্ন রিফ্লেক্সোলজির পায়ের বিন্দুসমূহ। ইন্ডিয়ান রিফ্লেক্সোলজি আর ওয়েস্টার্ন রিফ্লেক্সোলজির মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন ইন্ডিয়ান রিফ্লেক্সোলজির পয়েন্টগুলোতে শুধুমাত্র কাঠি কিংবা আঙুলের ডগা দিয়ে প্রেসার দেওয়া হয়, আর ওয়েস্টার্ন রিফ্লেক্সোলজির ক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন মাত্রায় চাপ দিতে হয়। যেমন কোনো পয়েন্টে খুব জোরে চাপ দিতে হবে, কোনো পয়েন্টে শুধু মাসাজ করতে হবে, কোনো পয়েন্টে বাই রোটেশনালি মাসাজ করতে হবে, কোনো পয়েন্টে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে চাপ ছেড়ে দিতে হবে, আবার কোনো কোনো পয়েন্টে জোরে চাপ দিয়ে ধরে রাখতে হবে কিছুক্ষণ। এটাই হচ্ছে ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান রিফ্লেক্সোলজির মেইন পার্থক্য। এবার আসি ওয়েস্টার্ন রিফ্লেক্সোলজির ক্ষেত্রে কানের পয়েন্টগুলো কিভাবে আসলো। কানের পয়েন্টগুলোর প্রবক্তা হচ্ছেন ডক্টর পল লোগিয়ার। 1957 সালে ফ্রান্সে একজন নিউরোসার্জন হিসেবে উনি কাজ করতেন। পরবর্তীতে রিফ্লেক্সোলজি নিয়ে উনি বিভিন্ন গবেষণা এবং পড়াশোনা করতে শুরু করলেন। একসময় উনি আবিষ্কার করলেন কানের মধ্যেও রিফ্লেক্সোলজি বিন্দু রয়েছে। এই বিন্দুগুলিতে মাসাজ কিংবা প্রেসার দিয়ে যে কোনো রোগ ভালো করা সম্ভব।
ডক্টর পল নোগিয়ারের মতে কানের বিন্দুগুলো কিভাবে আসলো। উনি মনে করেন যখন একটি মানব শিশু মায়ের গর্ভে থাকে তখন এই শিশুটি যে শেপে থাকে সেটি অনেকটা আমাদের কানের মতো, যেমন আপনারা দেখতে পাচ্ছেন একদম কানের মতো। ঠিক একটি বাচ্চা মায়ের পেটে যেই অবস্থানে আছে কানের পয়েন্টগুলোকে ঠিক সেভাবে ধরা হয়, অর্থাৎ কানের লতিতে আপনার ব্রেন ধরা হবে বা মাথা ধরা হবে। জাস্ট একটা বাচ্চা যদি উপর হয়ে শুয়ে থাকে আমাদের কানের শেপ মতো চলে আসে, আর এভাবে করেই কানের পয়েন্টগুলোকে ধরা হয়। আর এর উপর ভিত্তি করে কানের পয়েন্টগুলো বিন্যস্ত করা হয়েছে। যেহেতু কানের পয়েন্টগুলো খুবই সূক্ষ্ম এবং ছোট জায়গায়, এজন্য কানের পয়েন্টটাতে খুব চিকন একটা কাঠি বা বলা হয় জিমি ইউজ করা হয়। আমরা রিফ্লেক্সোলজির থিওরি বুঝতে পারলাম, এটি কিভাবে কাজ করে, এর ইতিহাস জানলাম, বর্তমানে রিফ্লেক্সোলজি কিভাবে প্রসার পেল এটিও আমরা জানলাম। স্বাস্থ্য বিষয়ক যে কোনো গবেষণা কিংবা রিপোর্ট সবচেয়ে অথেন্টিক হয় যখন এটি হু কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বীকৃতি দেয়। প্রায় 100 ডিজিজের উপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি ক্লিনিক্যাল ট্রায়ালের ভিত্তিতে রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে দেখা যায় যেমন বেলস পালসি, এটি হচ্ছে আমাদের ফেস প্যারালাইসিস হয়ে গেলে বা স্ট্রোকের পরে অনেকের ফেস প্যারালাইসিস হয়ে যায়, এটিকে বলা হয় বেলস পালসি। এই বেলস পালসি ডিজিজ মডার্ন মেডিসিনে ভালো করা সম্ভব হয় 68%, আর রিফ্লেক্সোলজি আকুপ্রেশার কিংবা আকুপাঞ্চারে ভালো করা সম্ভব 96%। যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, মডার্ন মেডিসিনের ক্ষেত্রে এটি 10% ভালো হওয়ার সম্ভাবনা আছে, আর রিফ্লেক্সোলজিতে এটি ভালো হওয়ার সম্ভাবনা আছে 90%। ঠিক তেমনি করে প্যারালাইসিস আফটার স্ট্রোক, এটি 40% এর মতো ভালো করা সম্ভব হয় মডার্ন মেডিসিনে, আর রিফ্লেক্সোলজিতে সম্ভব 75.8%। যেমন গাউটি আর্থ্রাইটিস, মডার্ন মেডিসিনের ক্ষেত্রে কাজ করতে পারবে 60 থেকে 65%, আর রিফ্লেক্সোলজি কিংবা আকুপাঞ্চারে ভালো করা সম্ভব 100%। এটি হু অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি অথেন্টিক রিপোর্ট, যা কিনা আপনারা অনলাইনে বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পেজেই পেয়ে যাবেন। রিফ্লেক্সোলজি নিয়ে তো অনেক কথা হয়ে গেল, এবার আসি এর বেনিফিট কি। রিফ্লেক্সোলজি থেরাপিটা করলে আমরা এর দ্বারা কি কি উপকৃত হতে পারি, কি বেনিফিট আছে। যেমন রিলিভস পেইন, ইমপ্রুভস স্লিপ, স্টিমুলেটস নার্ভ ফাংশন, এলিমিনেটস টক্সিনস, ইমপ্রুভস মুড। এছাড়া রয়েছে প্রমোটস গুড হেলথ, ইনহেন্স রিল্যাক্সেশন, ট্রিটমেন্ট অফ আর্থ্রাইটিস, আর প্রোভাইডস ইনার পিস, যা কিনা আমাদের জন্য এখন ভীষণ দরকার। এই বেনিফিটগুলো আপনার হলো, এর দ্বারা আপনি উপকৃত হচ্ছেন আপনি কিভাবে বুঝবেন। যেমন আপনাকে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখতে সাহায্য করবে, অর্থাৎ আপনি কিন্তু একটা ডিজিজকে প্রিভেন্ট করতে পারবেন। আপনি অসুস্থ হওয়ার আগেই সুস্থ হয়ে যাবেন। এছাড়া ব্যথা কমাবে, আমি বলেছিলাম পেইন রিলিফ করবে। কোন কোন ক্ষেত্রে? প্রসব পরবর্তী সময়, ঋতুবতী নারী, অনেকেরই দেখবেন যে পিরিয়ডকালীন সময় প্রচন্ড ব্যথা হয়, এই ব্যথা কিন্তু কমাতে খুব সাহায্য করবে রিফ্লেক্সোলজি। ক্যান্সার রোগীদের অনেক সময় শরীরে ব্যথা হয়, ব্যাকএক হয় কিংবা হেডেক হয়, এই ধরনের সমস্যা থেকেও দূরে থাকতে পারবেন। এছাড়া বয়স্ক ব্যক্তিদের যে কোনো শরীরে ব্যথা থেকে মুক্তি দিতে পারে রিফ্লেক্সোলজি। টোটাল রিফ্লেক্সোলজি কাজই করবে ব্লাড সার্কুলেশন বাড়ানোর মাধ্যমে। যদি আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন ঠিক থাকে তাহলে আমাদের অনেকগুলো সমস্যায় থেকে আমরা দূরে থাকতে পারি। আর এই সার্কুলেশন যদি আমাদের নির্দিষ্ট কিছু অঙ্গে ভালোভাবে হয় তাহলে কিন্তু আরো ভালো থাকা সম্ভব। যেমন রিফ্লেক্সোলজি করলে আপনার ব্রেন, কিডনি এবং ইন্টেস্টাইনে ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হবে। মানসিক স্বাস্থ্য, যা কিনা এই সময়ে সবচেয়ে বেশি জরুরি। একটি গবেষণায় দেখা গেছে যে রিফ্লেক্সোলজি বিষণ্ণতা, উদাসীনতা দূর করতে সাহায্য করে। পাশাপাশি যেই পেশেন্টদের কেমোথেরাপি নিতে হয়েছে কোনো সমস্যার কারণে, কেমোথেরাপি নেয়ার যে সাইড এফেক্টগুলো রয়েছে, যদি আপনি নিয়মিত রিফ্লেক্সোলজি থেরাপিটা করতে পারেন তাহলে কিন্তু এই সাইড এফেক্টগুলো মিনিমাইজ করা সম্ভব। আরেকটি সবচেয়ে জরুরি বিষয়, সহজ এবং স্বাভাবিক প্রসব। পুরো প্রেগন্যান্সি পিরিয়ডে যদি একজন মা নিয়মিত রিফ্লেক্সোলজি থেরাপি নিতে পারেন তাহলে তার প্রসব ব্যথা, তার বাচ্চার জেনেটিক ডিজিজ এবং
তার প্রসবোত্তর যে শারীরিক সমস্যাগুলো হতে পারে, এই সমস্যাগুলো থেকে নিজেকে সম্পূর্ণভাবে উনি সুস্থ রাখতে পারবেন। আমাদের শরীর সুস্থ রাখার সবচেয়ে প্রধান চাবিকাঠি হচ্ছে আমাদের জীবনী শক্তি। আমরা কখন অসুস্থ হই? যখন আমাদের জীবনী শক্তির ইমব্যালেন্স ঘটে, জীবনী শক্তি লেস হয়ে যায়, তখনই আমরা অসুস্থ হই। যদি আপনি নিয়মিত রিফ্লেক্সোলজি থেরাপি নিতে পারেন, তাহলে আপনার জীবনী শক্তির ভারসাম্য রক্ষা করা খুবই সহজ হবে। আপনি কিন্তু চাইলেই যে কোনো ডিজিজকে প্রিভেন্ট করতে পারেন। মাঝে মাঝে আমাদের শরীরে এমন কিছু সমস্যা দেখা দেয় যার থেকে তাৎক্ষণিক সুস্থ হওয়াটা জরুরি হয়ে যায়, যেমন অ্যালার্জি বা ডাস্ট অ্যালার্জির যে হাঁচি, কাশি, মাথা ব্যথা, ব্যাক পেইন, শ্বাসকষ্ট। এই সমস্যাগুলো আপনি থেরাপি করার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক রেজাল্ট পেতে পারেন। ইউরিনারি ইনফেকশন অনেকেরই হয়ে থাকে এবং এটার জন্য খুব ঘন ঘন অ্যান্টিবায়োটিক বা ওষুধ খেলেও অন্য সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে আপনি চাইলেই রিফ্লেক্সোলজি থেরাপি করতে পারেন। টনসিলাইটিস কিংবা মেয়েদের পিরিয়ডকালীন পেটে ব্যথা, এই সমস্যাগুলোর ক্ষেত্রে রিফ্লেক্সোলজি আপনাকে তাৎক্ষণিক সুফল দিতে পারবে। বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে রিফ্লেক্সোলজি দারুণ জনপ্রিয় হয়ে উঠছে। ইউরোপ কান্ট্রির অনেকগুলো দেশেই এখন রিফ্লেক্সোলজি প্র্যাকটিস চলছে, যেমন রিফ্লেক্সোলজি অ্যাসোসিয়েশন অফ কানাডা, অ্যাসোসিয়েশন অফ রিফ্লেক্সোলজি, রিফ্লেক্সোলজি অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া, রিফ্লেক্সোলজি অ্যাসোসিয়েশন অফ আমেরিকা। তার মানে আমরা বুঝতেই পারছি যে বিশ্বের প্রায় অনেকগুলো দেশেই বর্তমানে রিফ্লেক্সোলজি প্র্যাকটিস চলছে। এ তো গেল রিফ্লেক্সোলজির কথা। আজ আমরা আরও একটি জরুরি বিষয় সম্পর্কে জানব, তা হলো আমাদের ইমিউনিটি বাড়ানো, ইমিউনিটি বুস্ট করা। আমরা সবাই জানি যে সারা বিশ্বে করোনা মহামারী চলছে, যার কোনো প্রতিকার নাই, চিকিৎসা নেই। ভ্যাকসিন না আসা পর্যন্ত কোনো পথই নেই এর থেকে পরিত্রাণ পাওয়ার। সব চিকিৎসকেরাই বলছেন যে আপনার শরীরের ইমিউনিটি বাড়ান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, তাহলে কিছুটা হলেও সুস্থ থাকা যাবে। আজ আমরা জানব যে আপনি রিফ্লেক্সোলজি প্রয়োগের মাধ্যমে কিভাবে আপনার ইমিউনিটি বুস্ট করতে পারেন। সবার আগে জানতে হবে ইমিউনিটি কি। ইমিউনিটি হচ্ছে আমাদের শরীরের ডিফেন্স সিস্টেম, যা কিনা বিভিন্ন রোগ জীবাণুর হাত থেকে আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। আমাদের শরীরের কোন অর্গানগুলো ইমিউন সিস্টেমের মধ্যে পড়ে, যেমন থাইমাস, হরমোনস, অ্যান্টিবডিজ, হোয়াইট ব্লাড সেলস, বোন ম্যারো, স্প্লিন, লিম্ফ্যাটিক সিস্টেম, কমপ্লিমেন্ট সিস্টেম। এই টোটাল অর্গানগুলো হচ্ছে আমাদের ইমিউন সিস্টেমের অন্তর্গত। চলুন এবার আমরা জানি আমাদের ইমিউনিটি কিসের দ্বারা লুজ হয়, কেন লুজ হয়। ইমিউনিটি লুজ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি। এই সময়ে এসে আমাদের দুশ্চিন্তা অনেক বেশি বেড়ে গেছে। যেমন এই করোনার মহামারীতে অনেকেই তাদের চাকরি হারাচ্ছেন, ব্যবসার ক্ষতি হয়ে যাচ্ছে, এমনকি দেখা যাচ্ছে যারা মধ্যবিত্ত লাইভলিহুড করতেন তারা এখন অনেক গরিব হয়ে যাচ্ছে। এর ফলে যে স্ট্রেস আমাদের শরীর নিচ্ছে, ফলে দিন দিন ইমিউনিটি লুজ হয়ে যাচ্ছে, দিন দিন মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, ফলে ইমিউনিটি ধীরে ধীরে লুজ হয়ে যাচ্ছে। পরবর্তী পয়েন্ট হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল আমরা বুঝতেই পারছি যে অ্যালকোহল আমাদের শরীরে গেলে আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হয়, আর লিভার হচ্ছে আমাদের শরীরের ইঞ্জিনের মতো। যদি লিভার ক্ষতিগ্রস্ত হয়, ইমিউনিটি সিস্টেমটা লুজ হয়ে যাবে। এরপর আসছে ল্যাক অফ স্লিপ। আমরা এখন পর্যাপ্ত ঘুমাচ্ছি না, আমাদের দুশ্চিন্তা, হতাশা, এইসব কারণে আমাদের ঘুমের ঘাটতি হচ্ছে, আমরা সময় মতো ঘুমোতে পারছি না, এটা একটি অন্যতম কারণ। এরপর হচ্ছে আনহেলদি ডায়েট। আনহেলদি ডায়েট হচ্ছে দুই রকমের। আপনার খুব হেলদি খাবার খেতে হবে, এটি কজন খেতে পারছে। কেউ খুব জাঙ্ক ফুড খাচ্ছে, যেটা খুবই আনহেলদি। কেউ আবার তার জন্য যে পরিমাণে খাবার খাওয়া দরকার সেই পর্যন্ত খেতে পারছে না। দুটোই কিন্তু আনহেলদি ডায়েট। এরপর আসছে ডিহাইড্রেশন। আমরা পর্যাপ্ত পানি খাচ্ছি না, পানিও হয়তো খাওয়া হচ্ছে, সেটাই কিন্তু জাঙ্ক ফুডের মধ্যেই পড়ে যাচ্ছে, ফলে আমাদের শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। এরপর আসছে ল্যাক অফ এক্সারসাইজ। আমরা এখন বসে থাকা কাজ বেশি করছি, এখন আমরা ইলেকট্রিক ডিভাইস দিয়ে সব কাজ সেরে ফেলছি, ফলে ফিজিক্যালি যে মুভমেন্ট এটি অনেক কমে গেছে, পাশাপাশি আমরা একদমই এক্সারসাইজ করছি না। এরপর আসছে স্মোকিং। মানুষ যখন দুশ্চিন্তা করে, হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তখন সে চিন্তা করে আমি কি করলে আমার একটু ভালো লাগবে,
আর এই চিন্তা থেকেই স্মোকিং এর দিকে চলে যাচ্ছে। আর স্মোকিং মানে হচ্ছে আপনার ইমিউনিটি আস্তে আস্তে লুজ করবে। এছাড়াও আরো অনেকগুলো বিষয় রয়েছে ইমিউনিটি লুজ হয়ে যাওয়া, যেমন হেরিডিটি, মানে এটা আপনার বংশগত হতে পারে। ইমিউনিটি লুজ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে রেডিয়েশন। ইদানিং আমরা ম্যাক্সিমাম সময় কোনো না কোনো ইলেকট্রিক ডিভাইসের সংস্পর্শে থাকছি, এমনকি রাতে ঘুমোতে যাওয়ার সময় মাথার কাছে মোবাইলটা রেখে ঘুমোচ্ছি। ফলে আমার নিজের অজান্তেই মোবাইল থেকে রেডিয়েশন হয়ে হয়ে আমার শরীর কিন্তু ইমিউনিটি লুজ করছে। তাই আপনি ঘুমোতে যাওয়ার আগে মোবাইলটি আপনার থেকে দূরে রাখার চেষ্টা করুন। এছাড়া আরেকটি কারণ হচ্ছে এক্সেসিভ ড্রাগস। ইদানিং আমরা অনেক ওষুধ খেয়ে ফেলতেছি যা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এরপরে রয়েছে পলিউশন। পলিউশনের কারণে বাইরে থাকা ফ্রি রেডিক্যালস গুলো আমাদের শরীরে ঢুকে যাচ্ছে, ফলে আমরা অল্পতেই যে কোনো সমস্যায় অ্যাটাক হয়ে যাচ্ছি, আর ধীরে ধীরে আমাদের শরীরের ডিফেন্স সিস্টেমটাকে কিল করে দিচ্ছে। আপনি কি করে বুঝবেন যে আপনার ইমিউনিটি আগের চেয়ে অনেক লুজ হয়ে গেছে? যেমন আপনি অল্পতেই দুর্বল ফিল করবেন, আপনার কিছুক্ষণ পর পর ক্যাফেইন বা চা খেতে ইচ্ছে করবে, কফি খেতে ইচ্ছে করবে, আপনার সহজে অ্যালার্জি কিংবা অ্যাজমার অ্যাটাক হতে পারে, আপনার খুব সহজেই ঠান্ডা লেগে যাবে যেটি আপনার আগে কখনো হয়নি। এরপর হতে পারে আপনার হজমের সমস্যা শুরু হয়ে যাবে। হজমের সমস্যা মানে কখনো পেটে ব্যথা, কখনো বুকে ব্যথা, কখনো পাতলা পায়খানা, আবার কখনো কনস্টিপেশন। এমন হতে পারে যে আপনার রাতে ঘুম হচ্ছে না, দিনে আপনার ঝিমুনি ঝিমুনি ভাব হচ্ছে। এটি কিন্তু ইমিউনিটি লুজ হওয়ার অন্যতম একটি লক্ষণ। এছাড়া আপনার স্কিনে কিছু র্যাশ দেখা দিবে, স্কিনে ডিজিজ হয়ে যেতে পারে, চুলকানি হতে পারে ইত্যাদি। এই সমস্যাগুলো যখন আপনি খেয়াল করবেন, ফলো করবেন, যে সমস্যাগুলো আপনার আগে হয়নি ইদানিং এসে হচ্ছে, তখনই আপনি বুঝবেন যে আপনার ইমিউনিটি ধীরে ধীরে লুজ হয়ে যাচ্ছে। এবার আমরা আসি কোন কোন পয়েন্টে রিফ্লেক্সোলজি করলে আপনার শরীরে ইমিউনিটি বৃদ্ধি পাবে বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। যেমন ধরুন, এটি আপনার হাতের বুড়ো আঙুল। এই বুড়ো আঙুলের এই যে পেটের অংশটুকু, এখানে যদি আপনি এই কাঠি বা কলম দিয়ে প্রেস করেন, এটি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড থেকে 6 রকমের হরমোন বের হয়ে থাকে। প্রত্যেকটা হরমোনই আমাদের শরীরের অ্যাক্টিভিটির জন্য ভীষণ জরুরি। বুড়ো আঙুলের ঠিক মাঝের অংশটি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এই পয়েন্টে প্রেস করতে হবে 1 মিনিট ধরে। এরপর হচ্ছে পেটের ঠিক নিচের অংশটা, এটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। এটি হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ডের পয়েন্ট। এখানেও 1 মিনিট ধরে এভাবে চাপ দিতে হবে, পাম্পিং করার মতো চাপ দিতে হবে। এটি হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের পয়েন্ট। এই পয়েন্টেও আপনি 1 মিনিট ধরে প্রেস করলে আপনার ইমিউনিটি বুস্ট হবে। দেখুন কিভাবে প্রেস করতে হয়, এভাবে এভাবে পাম্প করার মতো করে চাপ দিতে হবে সহনীয়ভাবে। এরপরে আসছে প্যানক্রিয়াসের পয়েন্ট। এটি হচ্ছে আমাদের অনামিকা এবং কনিষ্ঠ আঙুলের ঠিক মাঝের অংশ। এখানে আপনার আঙুল দিয়ে সহনীয়ভাবে চাপ দিতে হবে। এরপর আসছে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডের পয়েন্ট। এটা হচ্ছে আমাদের মধ্যমা এবং তর্জনীর ঠিক মাঝের নরম অংশটুকু। এখানেও পাম্পিং করার মতো করে সহনীয়ভাবে চাপ দিতে হবে 1 মিনিট ধরে। সবশেষ হচ্ছে লিম্ফ গ্ল্যান্ড। আমরা আগেই দেখেছি লিম্ফেটিক গ্ল্যান্ড হচ্ছে আমাদের ইমিউনিটি বুস্ট করার অন্যতম একটি গ্ল্যান্ড। এই জায়গাটায় আঙুল দিয়ে এভাবে করে খুব হালকাভাবে চাপ দিতে হবে। এরপর আসছে স্প্লিন, যেটা কিনা আমাদের ডাব্লিউবিসি তৈরি করতে সাহায্য করে। এটি হচ্ছে হাতের ঠিক এই জায়গাটা। এখানেও কাঠি দিয়ে পাম্পিং করার মতো করে সহনীয়ভাবে চাপ দিতে হবে। এবং সবশেষ পয়েন্ট হচ্ছে কিডনির পয়েন্ট। হাতের ঠিক এই জায়গাটা হলো কিডনির পয়েন্ট। এখানে পাম্পিং করার মতো করে সহনীয়ভাবে চাপ দিতে হবে। প্রত্যেকটা পয়েন্টে 50 থেকে 60 বার চাপ দিতে হবে। একইভাবে পায়ের এই পয়েন্টগুলো প্রেস করতে হবে। তাহলে আপনি নিজে নিজেই আপনার ইমিউনিটি বুস্ট করতে পারবেন। নিয়মিত এমন কিছু খাবার খান যা খেলে আপনার ইমিউনিটি বুস্ট হবে। তার মধ্যে অন্যতম প্রধান খাবার হচ্ছে ভিটামিন সি জাতীয় খাবার, যেমন কমলা, মাল্টা, আমলকি, লেবু ইত্যাদি। আর জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন বাদাম, মিষ্টি কুমড়ার বিচি, ভুট্টা ইত্যাদি। এছাড়া প্রোটিন জাতীয় খাবার যেমন বিভিন্ন রকমের ডাল, মুরগির